ইন্টার মিলানের বড় জয় সেটা সেরি আর পয়েন্ট টেবিলে খুব বেশি প্রভাব হয়তো ফেলতে পারে নাই। এখনো পয়েন্ট টেবিলের সবার উপরে দলটার নাম আতালান্তা, যারা এই সপ্তাহে 1-0 গোলে জিতেছে। পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানটা আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখে নেই। সেরি আর পয়েন্ট টেবিল 2 নম্বরে নাপোলি আছে 35 পয়েন্ট নিয়ে। ইন্টার মিলান একটা ম্যাচ কম খেলেছে, 34 পয়েন্ট তাদের। লাৎসিও 5-এ নেমে গেছে। ফিওরেন্তিনা এই সপ্তাহে তাদেরও একটা হাতে ম্যাচ বাকি রয়েছে, 31 পয়েন্ট তাদের। তবে এই সপ্তাহের মধ্যে অন্যতম খারাপ ফলের কথা যদি আপনি চিন্তা করেন, এইসি মিলানের আরেকটা ড্র করা, গোললেস ড্র জেনোয়ার সঙ্গে, যেটা তাদেরকে বোধহয় খানিকটা চাপে ফেলে দেওয়া। ফিওরেন্তিনার হারটাকেও বলতে পারেন, ফিওরেন্তিনা 1-0 গোলে হেরে গেছে, তাদের একটা উইনিং স্ট্রিক ছিল। তবে এইসি মিলানের কনসার্নটা খুব সিরিয়াস, কারণ এইসি মিলান এখন কিন্তু এই টপ 5 এর মধ্যে নেই, সম্ভবত 7 আছে। ইউভেন্টাসেরও পিছনে পড়েছে, যারা শুধু ড্র করতে জানে আর কি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এসি মিলানের সমস্যাটা হচ্ছে আপনার দলগত কম্বিনেশন সবকিছুই কখনো ঠিক কখনো ভুল। ফনসেকার ট্যাকটিক্স নিয়ে সাধারণত জেরি কার্ডিনাল বোর্ড থেকে একটা ক্রিটিসিজম এর মধ্যে আসছে বারবার, যে ফনসেকা খুবই ইনকনসিস্টেন্ট। হয় আপনি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করছেন, চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু মিলানের ফর্মটা বেশ মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে। ক্রিশ্চিয়ান পিলুসিকের ইঞ্জুরিতে পড়ে, কাফ ইঞ্জুরিতে পড়ে মাঠের বাইরে চলে যাওয়াটা একটা খুব বড় একটা সেটব্যাক। কিন্তু আবার তিজানি রেঞ্জার্স ভালো ফর্মে আছেন, তিনি ডেলিভার করছেন। সো মিলানের ব্যাপারটা খুবই অদ্ভুত। তারা একটা খুব দুর্দান্ত 125 বছরের কিট পরে মাঠে নামলো, আপনি এক্সপেক্ট করবেন যে এই ম্যাচটা আপনারা জিতে নেবেন জেনোয়ার সঙ্গে, উল্টো ড্র। জেনোয়াকে যদি আপনি হিসাব করেন তাহলে বোধহয় সেরিয়ার কয়েকটা দুর্বল দলের ভেতরে আপনার তাদেরকে ধরতে হবে এবং তাদের কোচ, নতুন কোচ, রাইট? এবং সেইখান থেকে আপনি যখন প্যাট্রিক ভিয়েরা আসার পরে গেল 4টা ম্যাচে তাদের রেজাল্টের ধারাবাহিকতা একটু দেখা যাচ্ছে। এবং তারপরে এইসি মিলানের সঙ্গে ড্র, যেটা জেনোয়ার জন্য হয়তো অত বেশি হাইলাইটেড হবে, কিন্তু আমরা হয়তো আলোচনা অত আনবো না। কিন্তু এইসি মিলানকে যে জায়গায় লোকে চিন্তা করেছিল সেই জায়গায় তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এই সপ্তাহে যদি আপনি সেরি আর কথা চিন্তা করেন, ইউভেন্টাসের ফলটা লোকে অনেকভাবে দেখছে বা অনেকভাবে দেখে। লোকে বলে যে এটা এখন এই মুহূর্তে সবচেয়ে বোরিং টিম কিনা ইউভেন্টাস, কিন্তু হিসাব তো আসলে আলাদা। ইউভেন্টাসের ডিফেন্ডিং খুবই ভালো, রাইট? ইউভেন্টাসের ডিফেন্ডিং ভালো, সেটা আপনি না হয় একভাবে বললেন, কিন্তু যেই কারণে থিয়াগো মোত্তাকে নিয়োগ দেওয়া হয়েছে, মাসিমিলিয়ানো আলেগ্রির এই একটা গোল করে সিফট হয়ে বসে থাকা, এই জিনিসটা তো আসলে ইউভেন্টাসের টাইটেল চ্যালেঞ্জ জানানো দূরের কথা, তাদের কোনো প্রগ্রেস হচ্ছিল না। মোত্তা নিজের মতো করে দলটা গোছালেন, কিনান ইয়েলদিজকে একটা বড় রোল প্লে করতে দিয়েছেন, কিন্তু সমস্যা হচ্ছে কিনান ইয়েলদিজের সঙ্গে ভ্লাহোভিচের কোনো ধরনের লিঙ্ক আপ হচ্ছে না। সো গোল হচ্ছে, কিন্তু ইউভেন্টাস কখনো ওই মিডফিল্ড ডমিনেন্স ধরে রেখে ম্যাচটা বের করতে পারছে না। সো খুবই বড় সমস্যা এটা। বলেন এবার, মানে সেরিয়ার প্রেডিকশন কি? সেরিয়ার প্রেডিকশন, আই থিংক this year it's Atalanta's year. আমার কাছে মনে হয় এখন ওইটা ইন্টার মিলানের বছর। সিমোনে ইনজাগি ইন্টার মিলান কোচ লাৎসিওকে 6-0 গোলে হারানোর পর বলছেন সমালোচনার জবাব তার দল দিয়েছে। সেপ্টেম্বরে মিলানের কাছে হারের পর অনেকেই আমাদের দুর্দশার জন্য অপেক্ষা করে বসেছিলেন, যেটা আমরা লেভারকুসেনের বিপক্ষে টের পেয়েছি। অনেকেই অনেক কটু কথা বলেছে, তবে সৌভাগ্য যে আমি কিংবা আমার খেলোয়াড় কেউই খেলায় মনোযোগ দেওয়া ছাড়া মিডিয়ার কথায় পাত্তা দিইনি। সিমোনে ইনজাগি মিডিয়ার কথায় পাত্তা দেন নাই। আগের সপ্তাহে দলটা লেভারকুসেনের কাছে একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে গেল। এরপরে খানিকটা চাপ এবং সেখান থেকে খুব ভালো মতো উঠে আসা। ইন্টার মিলানের ডিসেম্বরের ফিক্সচারগুলো আমরা যদি এক নজরে দেখে নেই, তাহলে আমরা জানি ইন্টারের পথটা কেমন। উদিনেসের সঙ্গে তাদের কোপা ইতালিয়ার ম্যাচ এই সপ্তাহেই, এরপরে কোমো, কালিয়ারি এবং ইন্টার মিলান, এই হচ্ছে তাদের ডিসেম্বরের ফিরিস্তি। They should win, right? কোমোর সঙ্গে ম্যাচটা কিন্তু এতটা ইজি হওয়ার কথা না। কোমো রোমাকে হারিয়ে দিয়েছে 2-0 গোলে। নিকো পাজ, আমাদের বোধহয় রোমাকে নিয়ে কথা বলা দরকার। রোমাকে নিয়ে, রোমা রেলিগেশন জোনে, রাইট? রোমা রেলিগেশন জোনের কাছাকাছি, বেশ কাছাকাছি। আপনি মানে যখন লাৎসিও উঠছে তখন রোমার এই দুর্দশা, মানে লাৎসিও কালকে ডুবে গেছে অবশ্য, কিন্তু আবার উঠবে নিশ্চয়ই। কিন্তু এইটা একটা মানে অন্যরকম ঘটনা। 2000 সালের পরে আমরা খুব বেশি কত দেখলাম, আমরা নাপোলির টাইটেল উইনটাই বোধহয় দেখলাম। গেল 5 বছরের স্কুদেতো উইন যদি আপনি দেখেন, এইসি মিলান, ইন্টার মিলান, ইউভেন্তুস, মাঝখানে এক নাপোলি, তারা গিয়ে ওই ধারায় ছেদ দিয়েছে। এটা কি বাকিদেরকে একটু ইন্সপায়ার করতে পারে, আতালান্তার মতো দলকে, নাপোলির মতো দলকে, যে আমরা কেন পারবো না, নাপোলি যদি পারে?
সেরিয়ার পুরো বিষয়টা হচ্ছে কি, সেরিয়াতে অনেক ধরনের ফাইন্যান্সিয়াল ডিসপ্যারিটিস আছে, এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তবে যে ব্যাপারটা হচ্ছে, আপনি যে রিসোর্সগুলো পাচ্ছেন সেই রিসোর্সগুলো দিয়ে কিন্তু আতালান্তা ভালো করছে। নাপোলির কাছে ওই একটা চমৎকার সিজন ছাড়া সেটা কিন্তু আসলে ধরে রাখা গেল না, অনেকগুলো কারণ রয়েছে। ধরে রাখা একটু কঠিন এগুলো হয়তো। ধরে রাখা কঠিন। ধরেন লেস্টার সিটির গল্প, নাপোলির গল্প আমরা প্রতিদিন পাবো না, কিন্তু আপনি যদি সিজন বাই সিজন চিন্তা করেন, আপনি হ্যাঁ ঠিক আছে 10 বছরের স্প্যানে ইউভেন্টাস আর ইন্টার মিলান হয়তো বেশি স্কুদেত্ব জিতবে, হয়তো এসি মিলানও জিতবে, কিন্তু সেই জায়গায় আমরা 5 বছরের যে স্প্যানটা, আমরা লাস্ট 5 বছরের স্কুদেত্ব উইনারদের লিস্টটাও যদি একবার দেখে নেই, এই জায়গায় যে নাপোলির নামটা আমরা দেখতে পাচ্ছি, এইরকম একটা ঘটনা যদি 5 বছরে একটা আতালান্তা পাওয়া যায়, 5 বছর যদি একটা লাৎসিও পাওয়া যায়, এটা তো ওই লিগের জন্য আরো বেশি ভালো। সেটা লিগের জন্য ডেফিনেটলি একটা বড় সেলিং পয়েন্ট, এবং এই বছরটাই এটা কিন্তু আতালান্তার জন্য একটা বড় চান্স। কারণ আপনি ইউভেন্টাসের কথা দেখেন, ইউভেন্টাস ইজ নট অ্যাট দ্য রাইট পিক, এসি মিলান তারাও ফল্টার করছে, আপনার কম্পিটিশন হচ্ছে ইন্টার মিলান, আপনার কম্পিটিশন নাপোলি, যেখানে নাপোলি স্লিপ করার ভালো চান্স আছে। সো যখন আপনার কম্পিটিশন কমে আসছে, সেক্ষেত্রে আতালান্তার ফর্ম এবং আতালান্তার যেই মোমেন্টামটা, সেটা যদি গাসপেরিনি ধরে রাখতে পারেন, তবে ইন্টারকে চ্যালেঞ্জ জানানো খুবই সহজ। এবং ইন্টারের সঙ্গে কিন্তু সুপার কোপাতে তাদের ম্যাচ রয়েছে সম্ভবত জানুয়ারি 4 তারিখে, যেটা আসলে সৌদি আরবে, সেটা অন্য কম্পিটিশন। তবে আই থিঙ্ক ইন্টার আতালান্তা ব্যাটলটাই আসলে লাস্টের দিকে যে ফাইনাল আউট করবে। আমার কাছে মনে হয় যে আতালান্তা এই যে রানটায় আছে, এটাই তারা যে সময়টায় ছেদ পড়বে, এই সময় তাদের বাউন্স ব্যাক করার মতো সেই ক্যাপাসিটি আছে কিনা আমার সেটা নিয়ে সন্দেহ আছে। আতালান্তাকে হ্যাঁ টপে আমরা হয়তো দেখি নাই, কিন্তু টপ 4, 2, 3 এরকম জায়গায় দেখেছি। কয়েক সিজন আগেও তারা একটা ভালো জায়গায় ছিল, কিন্তু এরপর যেটা হয়, এই ধরনের দল যখন একবার হেরে যায়, ওই ধারায় যখন ছেদ পড়ে, ওখান থেকে বাউন্স ব্যাক কেমনে করতে হবে, এই জিনিসটা নিয়ে অনেক সময় ঠিক জানা থাকে না। যেমন আপনি লেভারকুজেনের কথা বলতে পারেন, হ্যাঁ বুন্দেসলিগায় আবার তারা আবার পয়েন্ট টেবিলে 2-এ উঠে গেছে, কিন্তু একবার হারের চক্রে পড়ে গেলে না, তখন ব্যর্থতা থেকে সফলতার রাস্তা বহু কঠিন। সেটা অনেক সময় টিমের ওই স্ট্রেংথ, টিমের স্কোয়াড ডেপথের ওপরে, বা আপনি কত বিগ প্লেয়ার নিয়ে আসছেন। হ্যাঁ, মানে রিয়াল মাদ্রিদ কেন হারা অবস্থা থেকে ভালো করে, কারণ প্লেয়ারদের মেন্টালিটিটাই ওই রকম, তারা বিগ টিম মনে করে নিজেদেরকে। সেই জিনিসটা আতালান্তার ভেতরে আছে কিনা আই হ্যাভ ডাউটস। আতালান্তার যেটা উইকনেস, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেংথ। কারণ যেটা বলছেন, গাসপেরিনির দল খুবই সিলেক্টিভ প্লেয়ার্স, এবং তিনি যত যাই হোক না কেন, তিনি ট্যাকটিক্যালি ওই একটা জায়গাতেই খেলাবেন, যে একদম ডাই হার্ড প্রেসিং, ম্যান মার্কিং 11 জন বাই 11 জন, সেটা অনেক ধরনের ডেট্রিমেন্টাল জায়গা আছে। এবং যখন আমরা ধরে নিচ্ছি আতালান্তা কোয়ালিফাইং রাউন্ডে অ্যাটলিস্ট প্লে অফ পর্যন্ত কোয়ালিফাই করবে, তবে তার মানে এক্সট্রা ম্যাচ, যখনই মার্চ মাসের দিকে এই এক্সট্রা ম্যাচগুলো আসা শুরু করবে, তখনই বোঝা যাবে ফল যে করার আসলে চান্স রয়েছে। তবে ওই মোটিভেশনটা আমার মনে হচ্ছে প্রেডিকশন আতালান্তা রাখছেন। আমি আতালান্তাকে রাখছি। আমার প্রেডিকশন এখনো পর্যন্ত ইন্টার মিলান, সিজনের একটা লম্বা সময় এখনো বাকি, ইনফ্যাক্ট আমরা অর্ধেক সময়ও পার করিনি। আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার সেরি আ প্রেডিকশন কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.